সারা দুনিয়ার তেল আসলে কে কন্ট্রোল করে? চলুন আজকের এই আলোচনায় এই জটিল বিষয়টা নিয়ে একটু গভীরে যাওয়া যাক আর দেখা যাক এই বিশাল শক্তির উৎসটা আসলে কাদের হাতে। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কোন দেশে সবচেয়ে বেশি তেল আছে বলে মনে হয়? উত্তরটা কিন্তু অনেকেই যা ভাবেন তা না, বেশ চমকে দেওয়ার মতোই। মাথায় কি সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাম আসছে? না, উত্তরটা কিন্তু সেটা না। বিশ্বাস করুন বা নাই করুন, বিশ্বের সবচাইতে বড় প্রমাণিত তেলের ভাণ্ডার কিন্তু ভেনেজুয়েলার কাছে। কত জানেন? ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি। ভাবা যায় এই বিশাল পরিমাণ তেল দিয়ে পুরো বিশ্বের কয়েক বছরের চাহিদা মেটানো সম্ভব। তো প্রশ্নটা হলো, ভেনেজুয়েলার কাছে যদি এত তেল থাকেই, তাহলে তারা এতটা প্রভাবশালী নয় কেন? এর উত্তরটা লুকিয়ে আছে তেল ইন্ডাস্ট্রির দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে। একটা হলো রিজার্ভ আর অন্যটা হলো প্রোডাকশন বা উৎপাদন। প্রমাণিত রিজার্ভ বা প্রুভেন রিজার্ভস জিনিসটা আসলে কি? এটা কিন্তু মাটির নিচে মোট কত তেল আছে সেটা না, বরং এখনকার টেকনোলজি ব্যবহার করে লাভজনকভাবে ঠিক যতটুকু তেল বের করে আনা সম্ভব শুধু সেটুকুই। দেখুন, রিজার্ভ আর উৎপাদনের মধ্যে পার্থক্যটা খুব সহজ। রিজার্ভ হলো সম্ভাবনা, মানে কার কাছে তেলটা আছে, আর প্রোডাকশন হলো সেই তেলটা কে বের করে আনছে। একটা হলো কাগজে কলমে থাকার সম্পদ, আর অন্যটা হলো সেই সম্পদকে কাজে লাগানোর ক্ষমতা। আর ঠিক এই কারণেই ব্যাপারটা এত মজার। ভেনেজুয়েলার রিজার্ভ সবচেয়ে বেশি, কিন্তু বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশগুলোর একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কারণটা কি? টেকনোলজি। ওরা শেল ড্রিলিংয়ের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে এমন জায়গা থেকেও তেল বের করে আনে যা আগে সম্ভব ছিল না, ফলে তাদের উৎপাদন অনেক বেশি। তাহলে চলুন এবার একবার দেখে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে বড় বড় তেলের ভাণ্ডারগুলো আসলে কোন কোন দেশের মাটির নিচে লুকিয়ে আছে। এই লিস্টটা দেখুন। ১ নম্বরে ভেনেজুয়েলা, তারপর সৌদি আরব, ইরান, কানাডা আর ইরাক। এই ৫টা দেশ মিলেই কিন্তু বিশ্বের প্রমাণিত তেলের রিজার্ভের একটা বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। সম্মিলিত পরিমাণটা ভাবলেও অবাক হতে হয়। কিন্তু এই তালিকার মধ্যে একটা টুইস্ট আছে, বিশেষ করে কানাডার নামটা দেখলে। কারণটা হলো, সব তেল কিন্তু একরকম হয় না। কানাডার বেশিরভাগ তেলেই আসে আলবার্টার অয়েল স্যান্ডস থেকে। এটা সাধারণ তরল তেল না, বরং বালি আর কাদার সাথে মেশানো একটা ঘন আঠালো জিনিস। এটাকে বের করে আনাটা যেমন কঠিন, তেমনি অনেক বেশি শক্তিও খরচ হয়। আর পরিবেশের ওপর এর প্রভাব নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্ন আছে। আচ্ছা, এতক্ষণ তো গেল দেশের কথা, কিন্তু দেশ তো আর নিজে নিজে মাটি খুঁড়ে তেল তোলে না, তাই না? এই কাজটা করে কয়েকটা বিশাল কোম্পানি। চলুন এবার ইন্ডাস্ট্রির এই বড় বড় খেলোয়াড়দের সাথে পরিচিত হওয়া যাক। আর এদের আকার যে কত বড় সেটা হয়তো কল্পনাও করা কঠিন। শুধু এই চারটাই দেখুন। সৌদি আরামকোর মার্কেট ভ্যালু প্রায় $1.7 ট্রিলিয়ন। মানে এর কাছাকাছি যারা আছে তাদের সবাইকে একসাথে করলেও আরামকোর সমান হবে না। সৌদি আরামকো, এরা যেন একাই একটা আলাদা লিগে খেলে। এটা একটা রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, আর এর ভ্যালুয়েশন বিশ্বের অনেক দেশের মোট জিডিপির চেয়েও বেশি। ভাবুন একবার, বিশ্বের মোট তেলের প্রায় 10% একা এরাই যোগান দেয়, আর পৃথিবীর সবচেয়ে বড় তেল ক্ষেত্র ঘাওয়ার ফিল্ড, সেটাও এদেরই নিয়ন্ত্রণে। সোজা কথায় বিশ্ব অর্থনীতি এদের ইশারায় চলে। অবশ্যই আরামকোই সব কিছু না, আরও অনেক বড় বড় খেলোয়াড় আছে এই মাঠে। যেমন ধরুন পেট্রোচায়না, যারা চীনের প্রায় অর্ধেক তেলের যোগান দেয়, কিংবা শেল, যারা 70টারও বেশি দেশে কাজ করে। আবার ভ্যালেরো এনার্জির মতো কোম্পানিও আছে যারা তেল পরিশোধনের কাজটা সেরা। মানে কেউ তেল তুলছে, কেউ সেটাকে ব্যবহারযোগ্য করছে, আবার কেউ বিক্রি করছে। এইভাবেই পুরো সিস্টেমটা চলে। কিন্তু এই যে দেশ আর কোম্পানিগুলো মিলে যে ক্ষমতার খেলাটা চলছে, এই পুরো ছবিটাই কিন্তু এখন বদলে যাওয়ার মুখে। চলুন দেখা যাক এনার্জির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তো কি কারণে এই বদলটা আসছে? অনেক কিছু। একদিকে আছে ভূ-রাজনৈতিক টেনশন, যা সাপ্লাই চেইনকে নাড়িয়ে দিচ্ছে। আরেকদিকে রিনিউয়েবল বা নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ছে রকেটের গতিতে। সাথে যোগ হয়েছে গ্লোবাল এনার্জির চাহিদার পরিবর্তন আর নতুন সব ক্লাইমেট পলিসি। সব মিলিয়ে তেল গ্যাস ইন্ডাস্ট্রির ওপর একটা বিরাট চাপ তৈরি হচ্ছে। এই চাপের মুখে পড়ে বড় বড় এনার্জি কোম্পানিগুলো এখন একটা ডুয়েল স্ট্র্যাটেজি নিয়েছে, মানে দুদিকেই খেলছে। একদিকে তারা বর্তমান চাহিদা মেটানোর জন্য তেল আর গ্যাস সাপ্লাই করে যাচ্ছে, আবার একই সাথে ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। সোলার, বায়োফিউয়েল, কার্বন ক্যাপচারের মতো নতুন নতুন টেকনোলজিতে প্রচুর বিনিয়োগ করছে। আর এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, সারা বিশ্ব যখন ধীরে ধীরে নতুন ধরনের শক্তির দিকে এগোচ্ছে, তখন তেলের এই দৈত্যাকার কোম্পানিগুলো কি নিজেদেরকে বদলে ফেলতে পারবে, নাকি ডাইনোসরের মতো সময়ের সাথে সাথে হারিয়ে যাবে?
ভবিষ্যতের শক্তির দুনিয়াটা ঠিক কেমন হবে আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কারা থাকবে সেটার উত্তর হয়তো সময়ই আমাদের দেবে।